হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। দেখো, আজ আমরা যেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমরা 1896 খ্রিস্টাব্দে আছি, যেখানে হেনরি বেকারেল নামক এক ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, মানে হচ্ছে যে তোমার ওই কী বলে ফ্রান্সের একজন বিজ্ঞানী, তিনি মেটেরিয়াল সায়েন্স নিয়ে কাজ করছিলেন। মেটেরিয়াল সায়েন্স মানে কি? মেটেরিয়ালসকে আমরা দুটো ভাগে ক্যাটাগরিতে ভাগ করি, আর একটা হচ্ছে ফ্লোরোসেন্স, একটা হচ্ছে ফসফোরেসেন্স। ফ্লোরোসেন্স আর ফসফোরেসেন্সের ডিফারেন্স কি না? ফ্লোরোসেন্স ইজ এ মেটেরিয়াল হুইচ অ্যাবসর্ব সানলাইট and produce their energy and by a very few second, or means nanosecond. And phosphorescence material which is a absorb sunlight and decay is light, decay this absorb light and very few moment later, means very slowly. মানে ফসফোরেসেন্স কোনো সানলাইট অ্যাবজর্ব করলো সঙ্গে সঙ্গে ডিকে করবে লাইটটাকে, আর ফসফোরেসেন্স এই ফ্লুরোসেন্স দ্রুত করবে, ফসফোরেসেন্স ডিলে করবে। মানে তুমি দেখবে টাকার নোটের মধ্যে যে একটা ম্যাগনেটিক সোয়াইপ থাকে, সেখানে ইউভি লাইট ফেলে সঙ্গে সঙ্গে আলো দেখা যায়। আর যেগুলো রেডিয়াম ঘড়ি আছে, হাত ঘড়ি আছে, দেখবে দিনের বেলা থাকে এবং রাত্রে যখন অন্ধকার হয়ে যায় জ্বলে, তার মানে কি ছিল হচ্ছে ফসফোরেসেন্ট লাইট ডিকে করছে। এবার তিনি ফ্লুরোসেন্স মেটেরিয়ালস নিয়ে তিনি দেখছেন যে ফ্লুরোসেন্স মেটেরিয়ালসের সঙ্গে এক্স রে কোনো সম্পর্ক আছে কি না। কারণ আগের দিন আমরা পড়িয়েছি যে আগের দিনে একটা ভিডিও ছিল যে 1885 সালে উইলিয়াম রন্টজেন, জার্মানির সায়েন্টিস্ট, তিনি এক্স রে ডিসকভার করেছেন এবং একটা রেটা তিনি বুঝতে পারছেন না তার প্রপার্টি কীরকম। তাই তিনি আবার এখানে হেনরি বেকারেল, ফ্রান্সের সায়েন্টিস্ট, তিনি আবার দেখছেন যে ফ্লোরোসেন্সের সঙ্গে এক্স রের কোনো সম্পর্ক আছে কি না। যেসব মেটেরিয়ালগুলো ফ্লোরোসেন্স দেয় তাদের মধ্যে কি এক্স রে, তারা কি এক্স রেও দেয়? তাহলে তিনি দেখতে চাইছেন না। তিনি কীভাবে এক্সপেরিমেন্টটা করছেন, তার এক্সপেরিমেন্টটা এইরকম না, তিনি একটা ব্ল্যাক পেপার নিয়েছেন, এটা ধরো ব্ল্যাক সিড পেপার। এই ব্ল্যাক সিড পেপারের মধ্যে তিনি হচ্ছে কী করেছেন না, তিনি হচ্ছে একটা ফ্লুরোসেন্স মেটেরিয়ালস নিয়েছেন এবং নিচে ফটোগ্রাফিক প্লেট নিয়েছেন এবং তিনি দেখছেন যে যে কোনো তার ফটোগ্রাফি যদি এক্স রে থাকে, ফ্লুরোসেন্সের মধ্যে যদি এক্স রে হয়, তাহলে ফটোগ্রাফি প্লেটকে ভেদ করে যাবে এবং দাগ দেখা যাবে ফটোগ্রাফি প্লেটে। এইভাবে তিনি যে কোনো একটা পিরিয়ডিক টেবিলের যে কোনো মেটাল তোমার প্রত্যেকটা ওড নিয়ে কাজ করছেন। তিনি টানা প্রায় ধরো মার্চ মাস, ফেব্রুয়ারি মাস, টানা ফেব্রুয়ারি মাসটা কাজ করছেন। তিনি কী করছেন, একটা করে ওড নিচ্ছেন, ব্ল্যাক শিট পেপারের মধ্যে রেখেছেন। রাখার পর নিচে নিচে তোমার ফটোগ্রাফিক প্লেট আছে, প্লেট রাখার পর তিনি কী দেখছেন না, এর মধ্যে তিনি দেখছেন যে এর মধ্যে কোনো কিছু ফটোগ্রাফি প্লেটের মধ্যে দাগ দেখা যায় কি না। তো স্বাভাবিক জেনারেলি দেখা যাচ্ছে না। করতে 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 তিনি 92 ইউরেনিয়ামে পৌঁছেন। ইউরেনিয়ামের একটা ওড নিয়েছেন না, পটাশিয়াম ইউরেনিল সালফেট, K2 থার্ড ব্র্যাকেট UO2 SO4 হোল 2। তিনি পটাশিয়াম ইউরেনিয়াম যেই সালফেট নিয়েছেন, তখনই দেখছেন যে ফটোগ্রাফি প্লেটকে তিনি ব্ল্যাক সিটটাকে কভার করে ফটোগ্রাফি প্লেটের মধ্যে স্পট দেখা যাচ্ছে, ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে। তার মানে কি, তাই ইউরেনিয়াম সালফেটের মধ্যে একটা প্রপার্টি আছে যেটা ব্ল্যাক সিড পেপারকে ভেদ করে চলে যাচ্ছে এবং একটা স্পট দেখা যাচ্ছে ফটোগ্রাফি প্লেটের মধ্যে। তখন তিনি ভাবলেন, ও তার মানে এটা খুবই ভালো কথা। তিনি সানলাইটে নিয়ে গেলেন, নিজে তিনি সানলাইটে গেলেন, মানে বাইরে তিনি ল্যাবরেটরির বাইরে সূর্যালোকের মধ্যে তিনি এই ইউরেনিয়াম সালফেটটাকে রাখবেন। রেখে তিনি দেখবেন ব্ল্যাক সিডটাকে কভার করে ভেদ করে এই হচ্ছে যে তোমার ওই ফটোগ্রাফি প্লেটটাকে যাতে আঘাত করে এবং স্পট দেখা যায় এরকম। তো তিনি স্বাভাবিক বাইরে গেছেন। তো বাইরে যেয়ে কী দেখলেন, তিনি একটু হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে দেখলেন যে ও বাইরে আজ তো মেঘ পড়ে গেছে, তাহলে আজ তো কোনো সূর্যালোক দেখা যাচ্ছে না। তো সূর্যালোক দেখা যাচ্ছে না মানে কি, তার মানে আমি কি বললাম না, ফ্লোরোসেন্স মেটেরিয়ালগুলো সূর্যালোক থেকে সানলাইট অ্যাবজর্ব করবে, সূর্যালোক থেকে মানে কী বলে সূর্যের আলো অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পর সূর্যের আলো অ্যাবজর্ব করার পর ফটোগ্রাফি প্যাটার্ন স্পট দেখা যাবে। কিন্তু যেহেতু আজকে মেঘলা ওয়েদার, তাহলে তো আজকে তো হবে না। তাহলে কী করেন না, তিনি আবার ল্যাবরেটরিতে ফিরে এলেন। ফিরে এসে ব্ল্যাক শিট পেপারটাকে কালো কাগজে মুড়ে তিনি তার ডোয়ারের মধ্যে বন্দি করে রেখে দিলেন। তো দেখো, নেচারের এরকম সৃষ্টি বা ঈশ্বরও এরকম চাইছিলেন যাতে এরকম হয়, তিনি আবিষ্কারটা করতে পারেন। তো তারপর দিন রীতিমতো রোদ উঠেছে, তিনি ব্ল্যাক শিট পেপারটাকে তিনি বাইরে বার করলেন। বাইরে বার করে ডোয়ার থেকে বাইরে বার করে তিনি দেখছেন যে
ফটোগ্রাফিক প্লেটটার মধ্যে আবার দাগ দেখা গেছে, স্পট। তিনি অবাক হয়ে গেলেন যে আমি তো এখানে ফ্লোরোসেন্স ম্যাটেরিয়ালগুলো আমি শুনেছি যে সূর্যালোক পড়লে তবে হচ্ছে কালো পেপারটাকে ভেদ করে যাবে, ব্ল্যাক শিটটাকে, তবে হচ্ছে ফটোগ্রাফিক প্লেটের স্পট দেখা যাবে, কিন্তু ডোয়ারের ভেতর কালো কাগজে মুড়েছি, ওখানে তো কোনো সূর্যালোক থাকার কথা নয়। তাহলে তিনি কিভাবে কি হলো, তিনি অবাক হয়ে গেলেন। তার মানে তিনি ভাবলেন যে নিশ্চয়ই কোনো একটা রে ইউরেনিয়াম সালফেট থেকে বেরোচ্ছে, যেটা নিয়েছিলাম, ইউরেনিয়াম সালফেট থেকে একটা রে বেরোচ্ছে, যেটা হুইচ ডাজ নট ডিপেন্ড অন দ্য সানলাইট, মানে যেটা সানলাইটের ওপর ডিপেন্ড করে না, মানে এটি স্পন্টেনিয়াস, এটা স্বতঃস্ফূর্তভাবে বেরোয়। তিনি একটা সিদ্ধান্ত নিলেন। কী সিদ্ধান্ত নিলেন না, তিনি যেটা ভেবেছেন, যে এক্স রে হিসেবে যেটা ভেবেছেন, যে এক্স রের মতনই যে আননোন রেটা যে ইউরেনিয়াম সালফেট থেকে বেরোচ্ছে, সেটা পাতলা ধাতুর অ্যালুমিনিয়াম ধাতুকে ভেদ করতে পারে, 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্তে তিনি কি এলেন, ও তার মানে যেটা ভেবেছিলাম এক্স রের মতনই গ্যাসকে আয়নিত করতে পারে, যে যে এখানে ইউরেনিয়াম সালফেট থেকে যে রেটা বেরোচ্ছে সেটা গ্যাসকে এক্স রের মতনই আয়নিত করতে পারেন। কারণ তিনি কেন বারবার এখানে এক্স রে লিখছেন, কারণ তিনি এক্স রের সঙ্গে কোনো প্রপার্টি আছে কিনা ধরার জন্য তিনি এটা লিখেছিলেন। এবং তারপর তিনি লিখেছেন পটাশিয়াম ইউরেনিয়াম সালফেটেট ইউরেনিয়ামের জন্যই মেনলি দায়ী, যে এই ব্ল্যাক সিডের যে স্পটটা দেখা যাচ্ছে মেনলি ইউরেনিয়ামের জন্য দায়ী, পটাশিয়ামের জন্য নয়, সালফেটের জন্য নয়। এবং অজানা রশ্মিটির তিনি নাম দেন কি না, অজানা রশ্মিটির তিনি নাম দেন বেকারেল রে। তিনি তখন কেউ তখন বুঝতে পারেনি ওই রেটার নাম, ওই রেটা কী বা কোথা থেকে আসছে। তো তিনি তখন তার নাম দেন হচ্ছে বেকারেল রে, ঠিক আছে। এবং এর সঙ্গে সঙ্গে এই ঘটনাটার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা না বললেই নয়, যেটা হচ্ছে যে আমাদের রেডিও অ্যাক্টিভিটির খুব ইম্পর্টেন্ট, যে দুটো নাম, যে মাদাম কুরি অ্যান্ড পিয়ার কুরি। তো মাদাম কুরি পিয়ার কুরি নাম না বললেই নয়, কারণ এই সময় মাদাম কুরি, পিয়ার কুরি, ফ্যাজান সডি, রাদারফোর্ড, সবাই সেই হেনরি বেকারেল, সবাই সেই হচ্ছে যে সব সায়েন্টিস্টরা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছিলেন। তো মাদাম কুরি পিয়ার কুরির কাজটা একটুখানি ছোটো করে বলে দিই। এটা দিস ইজ বিসাইড ইউর স্টাডি, মানে এটা মানে পড়াশোনার সাইডে পাশে রাখেই বলছি, কারণ এটা তোমার সিলেবাসেও নেই। কারণ মাদাম কুরি কী করেছিলেন, যে তাহলে বেকারেল বলেছেন যে পটাশিয়াম ইউরেনিয়াম সালফেট ইউরেনিয়ামের জন্য দায়ী। তাহলে তিনি দেখছেন পটাশিয়াম ইউরেনিয়াম সালফেটে যতটুকু রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে বা যতটুকু বেকারেল রে পাওয়া যাচ্ছে, তাহলে ইউরেনিয়ামের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। তাহলে ইউরেনিয়াম পরিমাণ যদি 5 গ্রাম হয়, তাহলে প্রায় 5 গ্রাম অ্যামাউন্টই বেকারেল রে পাওয়া যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার থেকেও 5 গ্রামের থেকেও বেশি বেকারেল রে দেখা যাচ্ছে, মানে ইউরেনিয়াম সালফেটের মধ্যে। তার মানে তিনি আবার খুঁজতে শুরু করলেন এই মাদাম কুরি, যে অ্যাকচুয়ালি ইউরেনিয়াম সালফেটের মধ্যে আরও অন্যান্য রেডিও অ্যাক্টিভিটি মেটেরিয়ালস আছে যাদের মধ্যে, যেগুলো আমরা বুঝতে পারছি না। তখন তিনি 1 টন পিচ ব্লেন্ড থেকে, 1 টন পিচ ব্লেন্ড থেকে, মানে 1 টন মানে কতটুকু পরিমাণ হবে, 1 টন পিচ ব্লেন্ড থেকে পোলোনিয়াম এবং ইউরেনিয়াম হচ্ছে তিনি ডিসকভার করলেন, মানে হচ্ছে খুঁজে পেলেন। এবং তার মাতৃভূমি পোল্যান্ডের নাম অনুসারে যে তিনি আননোন যে এলিমেন্টটা পেলেন তার নাম দিলেন পোলোনিয়াম, কারণ তিনি তার মাতৃভূমি মানে তার জন্মস্থান পোল্যান্ডে, পোল্যান্ডের নাম অনুসারে তিনি তার আননোন যে মৌলটা আবিষ্কার করলেন তার নাম দিলেন পোলোনিয়াম। এবং তিনি আরও তার হাজব্যান্ড সাথে রেডিয়াম, তিনি পরে তারপর রেডিয়ামটা মৌলটা ডিসকভার করলেন। তিনি অ্যাকচুয়ালি এই রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কারের জন্য মাদাম কুরি, পিয়ের কুরি, হেনরি বেকারেল একসাথে নোবেল পেয়েছিল। আর সে নিজস্ব একা রেডিয়াম মৌলটাকে আবিষ্কার করার জন্য মাদাম কুরি একা নোবেল পুরস্কার পেয়েছিল 1911 সালে। এই মাদাম কুরি একমাত্র মহিলা যিনি ফিজিক্স ও কেমিস্ট্রি দুটোতেই নোবেল পান। এমন কোনো মহিলা বা কোনো পুরুষ নেই যে ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই নোবেল পুরস্কার পেয়েছেন। অনলি মাদাম কুরি যিনি একমাত্র মহিলা যিনি ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এটা খুব জানা দরকার ছিল, কারণ সাইডে বলে দিলাম এর কৃতিত্বটা এতটাই গুরুত্বপূর্ণ যে মাদাম কুরির খুবই কষ্টসাধ্য করে 1 টন পিচ ব্লেন্ড থেকে, জাস্ট অবাক কাণ্ড, যেখান থেকে তিনি পোলোনিয়াম ও রেডিয়ামকে দেখিয়েছিলেন। ঠিক আছে, তো চলে এসো আমাদের স্টাডির মধ্যে। তো আবার 1897 সালে ক্যাথোড রে অবজারভেশন করছেন জে টমসন, ব্রিটিশ সায়েন্টিস্ট। কারণ কি, আমরা অনেক দিন আগেই বলেছিলাম যে 1878 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্রুক্স যে ক্যাথোড রে ডিসকভারের তিনি কাজ করছিলেন, ক্যাথোড রে নিয়ে পর্যালোচনা করছিলেন, তিনি বেশি কিছু পর্যালোচনা করতে পারেনি। দুটো ইনফারেন্স পাওয়া গেছিলো যে ক্যাথোড থেকে উৎপন্ন হয় এবং কাঁচের দেয়ালে সংঘর্ষ করলে তিনি সবুজ আবার ধারণ করে, সবুজ বর্ণ ধারণ করে, যেটা আমি আগে বলেছিলাম 1878 খ্রিস্টাব্দে। এরপর আঠারোশো কত সালে, 1897 সালে, ঠিক আছে, 1897 সালে জে টমসন একজন ব্রিটিশ সায়েন্টিস্ট, তিনি আবার ক্যাথোড রে নিয়ে পুনরায় অবজারভেশন করেন। ক্যাথোড রে নিয়ে তিনি দেখছেন, আবার দেখে ক্যাথোড রে নিয়ে যদি কিছু পাওয়া যায়।
না কি দেখলেন, তিনি একই রকম সেট আপ করলেন। একটা ক্যাথোড, এটা অ্যানোড প্লেট, একটা বায়ু এই চেম্বার দিয়ে বায়ু টেনে নিয়েছেন। এবার এখান থেকে ক্যাথোডের অ্যানোডের দিকে যাচ্ছে, এবং তিনি এখানে কী করলেন না ম্যাগনেটিক পাথ রাখলেন, ম্যাগনেটিক পাথ তিনি দেখলেন, বা ইলেকট্রিক পাথ রাখলেন, দেখলেন ইলেকট্রিক পাথের পজিটিভ প্লেটের দিকে সব রেগুলোর দিকে ডিফ্লেক্ট করে যাচ্ছে, মানে সব রেগুলোর দিকে বিচ্যুতি হয়ে যাচ্ছে। তার মানে কি, কোন জিনিস পজিটিভের দিকে যায়, নিশ্চয়ই অ্যাকচুয়ালি নেগেটিভ জিনিসই তো পজিটিভ দিকে আকর্ষণ করে, নেগেটিভ পজিটিভ আকর্ষণ হয় ম্যাগনেটের মতো। তার মানে অ্যাকচুয়ালি যে আমরা ক্যাথোড রেটা ভাবছিলাম সেটা যেহেতু পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে, সব রেগুলো ঘুরে যাচ্ছে এবং দেখা যাচ্ছে মুখটা ঘুরে যাচ্ছে, এবং তার মানে অ্যাকচুয়ালি ক্যাথোড রে যেটা ভাবছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ রে, মানে অ্যাকচুয়ালি এর চার্জগুলো নেগেটিভ, ক্যাথোডের চার্জটা নেগেটিভ। তিনি এই থেকে সিদ্ধান্ত নেন যে ক্যাথোডের চার্জটা তাহলে নেগেটিভ হতে পারে, ঠিক আছে। আবার তিনি কী করলেন না এর মাঝে পজিটিভ পজিটিভ পাত রাখলেন, এবং তিনি কী করলেন না ক্যাথোডের মাঝে এবং ক্যাথোডের ব্লকের মাঝে তিনি ক্যাথোডের প্রপার্টিগুলো আর কী হবে তিনি বুঝতে পারছেন না, একটাই প্রপার্টি বুঝতে পারলেন, যে যে ক্যাথোডের একটাই প্রপার্টি বুঝতে পারলেন যে ক্যাথোডে তাহলে পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে, তার মানে ক্যাথোডের তার মানে নেগেটিভ রে। কিন্তু তারপরে আর তিনি বুঝতে পারছিলেন না, তিনি তখন বাধ্য কী করলেন না নিজে, ওরা তো খ্রিস্টানদের দেখবে ক্রস সাইন থাকে, ওরা ঝুলে পড়ে থাকে, তিনি ক্যাথোডের মধ্যে ক্রস সাইনটা রাখলেন। কিন্তু তখন দেখলেন ক্যাথোডের এই ক্রস সাইন দিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং ছায়া সৃষ্টি করছে। তার মানে কি, ক্যাথোডের নির্দিষ্ট গতিপথে সরলরেখা বরাবর যায় এবং তার ছায়া সৃষ্টি করে, ঠিক আছে। এবং আমি তোমাদের বোর্ডে দেখিয়েছি যে ক্যাথোডের মাঝে যদি হালকা পাখাযুক্ত কোনো চাকা রাখা যায়, তাহলে হচ্ছে সেটা চাকাযুক্ত পাখাটাকে ঠেলে সরিয়ে দেয়, তার মানে ক্যাথোডের একটা মেকানিক্যাল ওয়েভ আছে। তার মানে কি সিদ্ধান্ত নেন তিনি, ক্যাথোডের লম্বভাবে নির্গত হতে পারে। এই ক্যাথোডের গতিপথে কোনো বস্তুকে রাখলে তার প্রতিপথে ছায়া সৃষ্টি হয়েছে। হালকা পাকাযুক্ত চাকা রাখলে তা ঘুরতে পারে, অবশ্যই ঠিক। গ্যাসকে আয়নিত করতে পারে, কোনো বস্তুর ওপর পড়লে সে উষ্ণতা বৃদ্ধি পায়। তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের প্রভাবে ধনাত্মক দিকে ধাবিত হয়, একটু আগে ছবিটা দেখালাম, তড়িৎ ক্ষেত্রের ও চুম্বক ক্ষেত্রের প্রভাবে তোমার ধনাত্মক দিকে পজিটিভ পোলের দিকে চলে যাচ্ছে, তার মানে ক্যাথোড রেটা অবভিয়াসলি নেগেটিভ রে। এবং ক্যাথোড রে কোনো ধাতব বস্তুর ওপর পড়লে, যেমন টাংস্টেন, মলিবডেনাম আঘাত করলে এক্স রে নির্গত হয়, ঠিক আছে। এবং নলের মধ্যস্থ গ্যাস, মানে ক্যাথোডের নলের মধ্যে কী গ্যাস নেবো, হাইড্রোজেন গ্যাস নেবো না হিলিয়াম গ্যাস নেবো, এবং ক্যাথোডের ওপর কী ধাতু ব্যবহার করব, এই ক্যাথোডের ওপর কী ধাতু ব্যবহার করব তার ওপর তোমার হচ্ছে ক্যাথোডের নির্ভরশীল নয়, ঠিক আছে। লাস্ট পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ক্যাথোডের ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে, ঠিক আছে, ক্যাথোডের ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে, ঠিক আছে। এবার তিনি এতগুলো সিদ্ধান্ত এনেছেন এবং 1897 সালে তিনি যে জন্য নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে ক্যাথোডের চার্জ বাই মাস রেশিও ডিসকভার করার পর তিনি হচ্ছে যে নোবেল পুরস্কার পান। তো তিনি কি করেছেন না ক্যাথোড রেকে, তুমি দেখো এখানে তিনি কি করেছেন, তিনি ক্যাথোড রে অ্যানোড রেকে এইভাবে তিনি সেট আপ করেছেন, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে যে অ্যানোড। কী করেছেন, একই রকম সেট আপ করেছেন, অ্যানোডের মধ্যে হোল রেখেছেন, যাতে কি এই ক্যাথোড রেগুলো এই অ্যানোডের হোলের মধ্যে দিয়ে পাস হয়ে যায়। আর এখানে একটা স্লিট রেখেছেন, যাতে মধ্যে যদি 5টা স্লিটের মধ্যে 5টা ক্যাথোড রে পাস হয়, এবার স্লিটের মধ্যে ধাক্কা খেয়ে কেবলমাত্র একটাই ক্যাথোড রে পাস হবে, ঠিক আছে। এবার তিনি যখন দেখেছেন শুধু যদি ইলেকট্রিক প্লেটগুলো রাখি, এটা ধর নেগেটিভ প্লেট, ইলেকট্রিক প্লেট, এটা পজিটিভ প্লেট, এই প্রথমে এটা নেই, এই ব্যাকেটের মধ্যে জিনিসটা নেই, তাহলে কী হয়, পজিটিভ ইলেকট্রিক প্লেট নিচের দিকে আছে, তাহলে ক্যাথোড রেটা সব এদিকে চলে যাবে, নিচের দিকে নেমে যাবে, কারণ ক্যাথোড রেটা নেগেটিভলি চার্জ ক্যাথোড রে, তাহলে পজিটিভের দিকে আকর্ষণ হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড রাখি, এটা বি ম্যাগনেটিক ফিল্ডে কি না নেগেটিভ পোর্শনে, ম্যাগনেটিক ফিল্ডে পজিটিভ পোর্শনের দিকে চলে যাবে, ঠিক আছে, তাহলে ক্যাথোড রেটা আবার বেঁকে যাবে, ঠিক আছে, ক্যাথোড রেটা আবার বেঁকে যাবে। এবার আমি কি করি না এমন একটা সিস্টেম করলাম যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যাতে সমান হয়, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড বাড়িয়ে কমিয়ে এমনভাবে সৃষ্টি করলাম যে ক্যাথোড রেটা তো এদিকে বেঁকে যাচ্ছিলো, তাহলে ক্যাথোডের ম্যাগনেটিক ফিল্ড একটু কমিয়ে দিলাম, তাহলে ক্যাথোড রেটা তাহলে একটু কম বাঁকবে আর একটু কম বাঁকবে, তাহলে এমন সিস্টেম করলাম যে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড সেট আপ করে, যেটা তোমরা আগের দিন বলেছিলাম, যাতে ক্যাথোড রেটা সরল রেখা বরাবর যায়। আর এই টিউবের গায়ে জিঙ্ক সালফাইডের মানে হচ্ছে কি ফটোগ্রাফিক প্লেটের উপর আক্রমণ করে, এই জিঙ্ক সালফাইডের ফটোগ্রাফিক প্লেটের তোমার ফ্লোরোসেন্স সাবস্টেন্স লাগানো হয়েছে, ফটোগ্রাফিক প্লেটের উপর যেই স্ট্রাইক করবে তখনই এটা জ্বলে উঠবে, তার মানে বোঝা যাচ্ছে ক্যাথোড রেটা এখানে এসে ধাক্কা মারছে। তার মানে এমন একটা সেট আপ করলাম
ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড যাতে সেম থাকে, তার ফলে কি ক্যাথোডেটা সরলরেখা গতিপথে যায়। ঠিক আছে, এবার তোমার ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা একটু জানতে হবে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা কি না, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা কি বলছে, বাম হাতের তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলকে পরস্পর সমকোণে রাখলে তর্জনীটি চুম্বক ক্ষেত্র, হচ্ছে মধ্যমাটা তোমার কণার বল এবং বুড়ো আঙুলটা হচ্ছে তোমার চুম্বক বল হিসেবে কাজ করে। দেখো আমি এখানে দেখাচ্ছি ছবিতে, আগের দিন তোমাদের বোর্ডে দেখিয়েছি, আবার ভালো করে বুঝতে পারবে। দেখো এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, আমার চুম্বক ক্ষেত্র এইভাবে যাচ্ছে, এটা চুম্বক ক্ষেত্র, এই দেখো চুম্বক ক্ষেত্র এইভাবে আমার সোজাসুজি আছে ওপরে। এইটা হচ্ছে আমার ক্যাথোড রে থেকে অ্যানোড রের দিকে এইভাবে ইলেকট্রন এখন ধরে নাও, বা ক্যাথোড রেটা এইভাবে ছুটছে, এই যে ক্যাথোড রেটা এইভাবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এইভাবে ছুটছে, এইভাবে আমার চুম্বক ক্ষেত্র আছে এই উপর দিকে। তাহলে কি হচ্ছে, আমার গতিপথের চুম্বক কণাগুলোর গতিপথ কোন দিকে হচ্ছে, আমার এই ভেতর দিকে চলে আসছে, ভেতর দিকে। তার মানে কী হচ্ছে, আমার চুম্বক ক্ষেত্র উপর লম্ব আছে, ক্যাথোড রেটা এইভাবে যাচ্ছে, কোনো বস্তুর গতিবেগ এইভাবে আছে সোজাসুজি, এইভাবে বস্তুর গতিবেগ, তাহলে বস্তুর কণার উপর আহিত বল কোন দিকে হবে, এইদিকে নিচের দিকে চলে আসবে। তার মানে কি, আজ থেকে তুমি জানবে কোনো সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে সুষম চুম্বক ক্ষেত্র এরকম আছে, যেমন আমি তোমাদের আগের দিন বোর্ডে দেখিয়েছি, সুষম চুম্বক ক্ষেত্র এরকম আছে, আহিত কণার গতিপথ যদি এইভাবে হয়, তাহলে আহিত কণার গতিপথ যদি দেখো সুষম চুম্বক ক্ষেত্র, আহিত কণার গতিপথ, সুষম চুম্বক ক্ষেত্রটা উপর দিকে আছে, ধরো ক্রস চিহ্ন দিয়ে আছি, উপর দিকে বেরোচ্ছে। সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে আহিত কণার গতিপথ সর্বদা বৃত্তাকার পথ হবে, আগের দিন তোমাদের দেখিয়েছি, এটা ভিডিও যতটুকু না বুঝতে পারবে আমি আগের দিন সামনাসামনি দেখিয়েছি, আশা করছি বুঝতে পারবে। সুষম চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ সর্বদা বৃত্তাকার হবে। তাহলে কি, এখানে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আহিত কণা আমার চার্জ পার্টিকেল গতিপথ কি সবসময় বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম অনুযায়ী সেট আপ করা আছে। এবার চলে এসো, এবার কী করছে, আমি যদি চুম্বক বল বি আর ম্যাগনেটিক বল ই যদি সমান করি তাহলে এফ এম ডিউ টু ফোর্স অফ ম্যাগনেটিক মুভমেন্ট, মানে চুম্বক বলের জন্য ফোর্সটা, একে কী করে বি ই ভি, বি হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র, ই হচ্ছে চার্জ, ভি হচ্ছে কণার গতিবেগ। ঠিক আছে, আগের দিন লিখে দিচ্ছি বি ভি ই, বি হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র, ই হচ্ছে তোমার চার্জ, আর ভি হচ্ছে কণার গতিবেগ। তাহলে কি, কোনো ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স কেমন হবে, বি ইন্টু ই ইন্টু ভি, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, ই হচ্ছে চার্জ, ভি হচ্ছে কণার গতিবেগ। এই যে বি ভি আর ই হচ্ছে চার্জ এফের জন্য। ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ডের জন্য কি, ই ইন্টু ক্যাপিটাল ইটা হচ্ছে চার্জ, আর ক্যাপিটাল হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ক্যাপিটাল ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তাহলে কি, আমি কি বলেছি, এখানে সেট আপটা এমন করেছিলাম যাতে ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড সমান হয়। তাহলে আমরা এই দুটো বলতে পারি, দুটো বলকে সমান করেছি, এফ এম সমান এফ ই সমান করে দিচ্ছি, এফ এম এর ভ্যালুটা বসিয়েছি বিই ভি, আর এফ ইর ভ্যালুটা বসিয়েছি স্মল ই ইন্টু ক্যাপিটাল ই। উভয় পক্ষে দেখো ই ক্যান্সেল হচ্ছে, তাহলে এই ভি সমান কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ই বাই ভি। এবার দেখো দুটো মেথডে আমরা হচ্ছে ই বাই এম রেশিওটা নির্ণয় করতে পারবো, দুটো মেথডে। এক নম্বর মেথড, যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি। কারণ আমার এখানে আগেই বলেছি, এখানে যত তড়িৎ বিভবের পার্থক্য হবে, তত দ্রুত হচ্ছে ইলেকট্রনগুলো ছুটে যাবে। বিভবের পার্থক্য যদি কম হয় তাহলে ইলেকট্রনটা কম ছুটবে, মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কম। এখানে কারেন্টের পরিমাণটা যদি বাড়ে ততই পরিমাণ দ্রুত ছুটবে ক্যাথোড রেটা। তাহলে ক্যাথোড রের গতিপথটা ইলেকট্রনের বিভবের উপর নির্ভরশীল। ই হচ্ছে যে চার্জ, ভি হচ্ছে ভোল্টেজ বা বিভব ক্যাপিটাল ভি, এখানে হাফ এম ভি স্কোয়ার তার হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ইভি, এম ভি স্কোয়ার ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে স্মল ই ইন্টু ভি, তাহলে ই বাই এম ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 ভি, এটা আমরা লিখতে পারি। তাহলে ই বাই এম ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 ক্যাপিটাল ভি, ভি স্কোয়ারের ভ্যালুটা এখান থেকে পুট করে দিচ্ছি, ভি স্কোয়ার সমান কি জানি, ই স্কোয়ার বাই বি স্কোয়ার হবে। তাহলে এখানে ভি স্কোয়ারের ভ্যালুটা এখান থেকে পুট করে দিচ্ছি, এখানে দেখো ই স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে যাচ্ছে, 2টা ছিল 2 আর এই ক্যাপিটাল ভিটা ছিল ভি।
তাহলে E/m রেশিও তিনি এভাবে ডিসকভার করেছিলেন এবং তার মানটা ছিল 1.66 × 10⁸ চার্জ পার গ্রাম। ঠিক আছে, হয়েছে। এবার মেথড টু কি? মেথড টু কি? 2 নম্বর মেথডে বলছে, এইমাত্র আগে একটু বললাম, সুষম চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ সর্বদা বৃত্তাকার। তাহলে বৃত্তাকার পথে সর্বদা একটা বৃত্তাকার পথে সুষম চুম্বক ক্ষেত্রের গতিপথ বৃত্তাকার মানে কি? আমরা পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে, কেন্দ্রের মধ্যে একটা অপকেন্দ্র বল কাজ করে। অপকেন্দ্র বল মানে কি? কেন্দ্রাধিক বল একটা কাজ করে। কেন্দ্রাধিক বলের মান কি? mv²/r। এবং mv²/r যেটাই হচ্ছে যে চুম্বক বলের সঙ্গে সমানুপাতিক। এই চুম্বক বলের জন্য তো বৃত্তাকার পথে ঘুরছে, এবং বৃত্তাকার পথে ঘুরছে চুম্বক বলের জন্য, এবং চুম্বক বলের জন্য বৃত্তাকার ঘুরছে, এবং ভিতর দিকে একটা টান আছে, এবং চুম্বক বলটা সবসময় বাইরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং একটা কৌণিক অপকেন্দ্র বলটা, ওই অভিকেন্দ্র বলটা, কেন্দ্রের দিকে বলটা সবসময় ভেতর দিকে টানার চেষ্টা করছে। এই দুটো রেজাল্ট্যান্ট ফোর্স সমান হয়েছে বলেই বৃত্তাকার পথে ঘুরছে। একজন বাইরে ঠেলছে, একজন ভেতরে টানছে। কী হচ্ছে? এই দুটো সমান যখন হচ্ছে, তো ওই জন্যই বৃত্তাকার পথে ঘুরছে। মানে একজন ভেতরে টানছে, ভেতরে টানার বলটা কি? mv²/r। আর বাইরের দিকে ঠেলে নিয়ে যাওয়ার বলটা কি? চুম্বক বল। সেই চুম্বক বলটা কি না, চুম্বক বলটা কি? ভিইবি। ঠিক আছে, ভিইবি। ঠিক আছে, চুম্বক বলটা। তাহলে mv² ভি কাটলো। ঠিক আছে, ভি কাটলো, তাহলে mvr/bb এখান থেকে পাচ্ছি, এই লাইনটার পরে এই লাইনটা পাচ্ছি। দেখো, v², এদিকে ভি আছে, তাহলে v² একটা ভি কাটলো, তাহলে mv/r ভিই। ঠিক আছে, এবার এখান থেকে E/m = কি লিখতে পারি? E/m = লিখতে পারি v/br। তাহলে এইভাবে একই মান করলে 1.66 × 10⁸ চার্জ পার গ্রাম তিনি এভাবে মেপে দেখিয়েছিলেন। এই দুটো মেথডই তিনি দেখিয়েছিলেন। চার্জ বাই মাস রেশিও এই এত হচ্ছে, এই জন্য তিনি নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, এটা খুব দেখে না, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এইখান থেকে তোমার কোশ্চেন আসে। এটা তোমার এইচএসের জন্য এগুলো আসবে না, এটা তোমার জানার জন্য বললাম। এইচএসের জন্য এগুলো একটা কিছু আসবে না, শুধু জানার জন্য আমি তোমাদের বললাম কীভাবে তিনি দুটো মেথডে চার্জ বাই মাস রেশিওটা তিনি ডিসকভার করেছিলেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক।